দাদা, এই মুহূর্তে আপনার আর আমাদের বিজনেসেও ফুলকেই প্রয়োজন। মনের না হোক, কিন্তু কাজের সম্পর্ক তো স্থাপন করাই যায়। দাদা, আপনার মনে আছে তারা বৌদিও কিন্তু ফুলকে কথা দিয়েছিল যে উনি ফুলকে সাহায্য করবে নিজের পায়ে দাঁড়াতে। এখন যদি এই অর্ডারটায় ফুলকে আপনি আপনার সঙ্গে রাখেন, তাহলে তো তারা বৌদির ওকে দেওয়া কথাটাও পূরণ হবে, তাই না? বাবা আর দাদা দুজনেই এই অর্ডারটা নিয়ে খুব চিন্তায় আছেন। ক্লায়েন্টদের যে স্যাম্পলগুলো পাঠানো হয়েছিল সেগুলোতে কিচ্ছু পছন্দ হয়নি। আমি শোভনবাবুকে এই অবস্থায় ভাবে দেখতে পারবো না। ওনাকে এই সমস্যার হাত থেকে বাঁচাতেই হবে। এই সময় কাজের থেকে বড় আর কিচ্ছু নেই। বাবা, আমি অর্ডারের ব্যাপারে সমস্তটাই শুনলাম। যদি আপনি আমাকে অনুমতি দেন, তাহলে আমি কিছু সাহায্য করতে পারি। ফুল বৌমা, শোভন বাবা সেদিন পরিষ্কার করে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিল তো? তাহলে তুমি কেন ফিরে এলে? আমরা খুব খুশি হয়েছি যে এখান থেকে চলে যাওয়ার পরেও তুমি এখানকার কথা কত চিন্তা করো। কিন্তু কি বলো তো বৌমা, তুমি যদি এখানে থাকো তাহলে শোভন বাবা আরো কষ্ট পাবে। তাই বলছি বৌমা, তুমি এখান থেকে চলে যাও। আর যদি ব্যবসার কথা বলো, তাতে তোমার মনে হয় না যে উনি, শোভন বাবা আর অজয় বাবার মধ্যে সেই যোগ্যতা আছে এই ব্যবসাটাকে সামনে নেবে? বিশ্বাস করো, তোমাকে ছাড়াও ওরা এই অর্ডারটা সম্পূর্ণ করে নেবে। আর তাছাড়া তোমার আসার আগেও তো আমাদের ব্যবসাটা এত বছর ধরে ভালোভাবেই চলছিল, তাই না বৌমা? তাহলে কেউ তোমার সাহায্য কেন নেবে? এমনিতেও তুমি তো তোমার বাড়ির বাইরে সেরকম ভাবে কিছু দেখোই বৌমা, তাই না? তোমার হয়তো এটা শুনে ভালো লাগবে না, কিন্তু এই বাড়িটা তোমাকে ছাড়াও ভালো থাকতে পারবে। আর তার থেকেও বড় কথা, আমাদের শোভন বাবারও এটাই মতামত। আসলে কি বলতো বৌমা, তোমার মুখটা যদিও দেখতে পায়, তাহলে পুরনো কথা মনে পড়বে, আরো বেশি কষ্ট পাবে। আর এটা আমি হতে দেব না। সরোজ, কিন্তু আমাকে ক্ষমা করো, আমাকে তুমি ভুল বুঝো না গো। আমরা সবাই তো এটাই চাই যে ফুল বৌমা এখানেই থাক, আমাদের সবার সঙ্গে। আমি দেখছি, সাবধানে। কিন্তু হ্যাঁ গো, এই সময় আমাদের শোভন বাবার কথা ভাবা উচিত। যেটা ওর জন্য ঠিক সেটাই করতে হবে। আর আমার বিশ্বাস যে ফুল বৌমাও আমাদের সবার মতো এটাই চায়, শোভন বাবা যেন ভালো থাকে। তাই এটা তুমি বুঝে নাও ফুল বৌমা, তোমার শোভন বাবার থেকে দূরে থাকাটাই ভালো হবে। বৌমা, আমি মানছি তুমি তোমার কাজে খুবই পারদর্শী, কিন্তু তুমি তো আর একা নও যে শুধু এই কাজটা পারে। অন্য কাউকে নিয়ে আসবো। আর
যদি নাও নিয়ে আসতে পারি, তারপরেও আমাদের কাছে আমাদের সন্তানের খুশি আর ইচ্ছের থেকে বেশি টাকা প্রয়োজন নেই। ছোট মা, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি এই বাড়িতে ফিরে আসিনি। আমি তো শুধু শোভনবাবুর এই অবস্থা দেখে আর মনুষ্যত্বের খাতিরে ওনাকে সাহায্য করেছি। আমি আসছি। মা, আমি যে বাড়িতে ফিরেছি তুমি কি করে বুঝতে পারো? কি জানি, মন বলে যে তুই এসেছিস, আয় বস। আর কি করে জানতে পারে এটা তো হয়তো আজ পর্যন্ত কোনো মাই জানে না। মাকে ছাড় এই পৃথিবীতেই কেউ জানতে পারেনি। কিন্তু যখন তুই মা হবি, আমাকে এই প্রশ্নের উত্তর দিস। মা, তুমি জানো আজ না একটা খুব বড় বিপদ ঘটে যাচ্ছিল। কি? ওই আজ শোভন বাবা সেদিন পরিষ্কারভাবে নিজের সিদ্ধান্ত তোমাকে জানিয়েছিল তো? তাহলে তুমি এই বাড়িতে কি করে ফিরে এলে? তুমি যদি সামনে থাকো তাহলে পুরনো কথা মনে করে ও আরো বেশি কষ্ট পাবে। মা, আমি আমার মতন করে ওনাকে সাহায্য করার চেষ্টা করেছি, কিন্তু আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার ওই বাড়িতে থাকাটা কেউ পছন্দ করছেন না। জামাই বাবাকে নিয়ে তোর যখন এত চিন্তা, তখন লোকের কথা না শুনে তোর তো জামাই বাবার কাছেই থাকা উচিত ছিল। না না মা, অন্য কারোর কথা নয়। শোভনবাবু নিজেই চান না যে আমি ওই বাড়িতে এক মুহূর্ত থাকি। তারপরে ওখানে আমি কি করে থাকতাম? তোর মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তুই ওই বাড়িতে থাকতে পারিসনি বলে খুব কষ্ট পাচ্ছিস। কারণ জামাই বাবার জন্য তোর চিন্তা হচ্ছে। না না মা, তেমন কিছুই না। তুমি তো শিখিয়েছো আমাকে যে প্রত্যেকটা সম্পর্কে নিজস্ব একটা ধরন আছে, আর আমিও এই সম্পর্কে স্ত্রীর ধর্ম পালন করার জন্য এই সব কিছু করেছি মা। আর স্বামীর ইচ্ছেকে সম্মান জানিয়ে ওনার থেকে দূরে থাকাটা, এটাও তো স্ত্রীর ধর্ম পালন করাই হলো। শোভন, তোমার এই অবস্থা থেকে আমি ভয় পেয়ে গেছিলাম। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। শোভন, তোমার মনে আছে যে ক্লায়েন্ট বলেছিল যে 3 দিনের মধ্যে সে নিজে এসে স্যাম্পল দেখবেন? যদি পছন্দ না হয় তাহলে পুরো অর্ডারটাই ক্যান্সেল করে দেবেন। আর তোমার এখন এই অবস্থা, আমি ভাবছিলাম যে আমার পুরনো ডিজাইনারদের সঙ্গে আরেকবার কন্ট্যাক্ট করি। আমি গীতা বিশ্বাসকে একবার ফোন করে জিজ্ঞাসা করি। ভালো ডিজাইনার, এর আগে অনেকগুলো প্রজেক্ট করেছে। ফোন তো রিসিভ করছে না। আমি বুঝতে পারছি না যে আমরা এই সমস্যা থেকে বেরোবো কি করে। আপনি অনুমতি দিলে আমি
আপনাদের কাছে সাহায্য করতে পারি। তুমি এখানে থাকলে শোভন বাবা আরো বেশি কষ্ট পাবে। আমাদের ভুল বৌমাকে এখানে রাখা উচিত ছিল। লোহা এখনো গরম আছে। বাবা, এই নাও বাবা, জুসটা খেয়ে দাও। এরপর তোমাকে ওষুধও খেতে হবে। তোমাদের মুখ দুটো দেখেই আমি বুঝতে পেরেছি তোমরা দুজন নিজেদের কাজ নিয়ে খুব চিন্তায়। কি করছো গো তুমি? শোভন বাবার অবস্থাটা তো দেখো। এরকম অবস্থাতে নিজের কাজ আর অর্ডারের চিন্তা করছো? ব্যাস, অনেক হয়েছে গো। এবার আর আমি তোমায় ওকে বিরক্ত করতে দেব না। আমার তো মনে হয় এবার আমার কাছে একটাই রাস্তা আছে। অজয় বাবা, এবার ওকেই সবকিছু সামলাতে হবে। শোনো না, আমি কথা বলছি অজয় বাবার সাথে। একদম ঠিক সময় আমি হাতুড়িটা মেরেছি। চলে এসেছে ব্যবসা আমার অজয় বাবার হাতে। কিছু মাথায় আসছে না কেন আমার? অদ্ভুত সমস্যায় পড়লাম। খাল কেটে কুমির নিয়ে এলাম মনে হচ্ছে। এক কাজ করি, কোনো ডিজাইনারের সাহায্য নেই, বলে দেবো আমি তৈরি করেছি। হ্যাঁ হ্যাঁ, স্বপ্ননীল, আমি অজয় কথা বলছি। আমার না এক্ষুনি নতুন নতুন কিছু ডিজাইন প্রয়োজন। আরে এতদিন পরে হঠাৎ কি মনে করে? আরে ওইসব আমি তোমাকে পরে বলে দেব। আর হ্যাঁ, এই কাজের জন্য ভালো টাকা দেবো আমি তোমাকে। এখন তো মাথাতে কোনো নতুন আইডিয়া আসছে না, একটু সময় দাও, তারপর শিওর কিছু নিয়ে আসছি। যদি আমার সময় থাকতো তাহলে তোর মতো সেকেন্ড ক্লাস ডিজাইনারকে ফোন করতাম আমি। ফোন রাখ। এক কাজ করি, ইন্টারনেট থেকে আইডিয়া বের করি। ধরা পড়ে গেলে বলে দেবো দুজনের মাথায় তো একই আইডিয়া আসতেই পারে। এই ডিজাইনটা ঠিক লাগছে। শুনছো, তুমি এখনো পর্যন্ত একটা ডিজাইনও বানাওনি। ইয়ার কি মনে হচ্ছে এগুলো? হ্যাঁ, বানিয়ে দেখাও একটা ডিজাইন, দেখাও। এই ফালতু কথাগুলো আমার সামনে বলবে না, নিজের কাজে মন দাও। বেরো এখান থেকে, বেরো। এবার আমি যদি আমার পরিবারের জন্য এই সিদ্ধান্তটা না নিই তাহলে খুব বড় গন্ডগোল হয়ে যাবে। আমাকে এটা করতেই হবে, আর কোনো উপায় নেই।
হ্যালো ফুল, খুব বড় একটা সমস্যা হয়ে গেছে। নয়নার বাবা দায়িত্ব নিয়েছিল যে সব ডিজাইনগুলো ও নিজেই বানাবে, কিন্তু কিন্তু ও এখনো কিচ্ছু বানাতে পারেনি। আর শোভন দাদারও হাতের যে অবস্থা, নিজে কিছুই করতে পারবে না। তাই দাদা সম্পূর্ণভাবে ওর উপরেই ভরসা করে আছে। ফুল, ও যদি কাল পর্যন্ত ডিজাইন তৈরি করে দিতে না পারে, তাহলে দাদা মনে হয় নিজেই হাতের এই অবস্থা নিয়ে কাজ করতে শুরু করে দেবেন আর নিজেই ডিজাইন বানিয়ে নেবেন। না দীপিকা দিদি, ডাক্তারবাবু বলেছেন যে হাতটাকে পুরো বিশ্রাম দিতে, আর যদি হাতটাকে বেশি উনি নাড়াচাড়া করেন তাহলে আর কখনোই হাতটা পুরোপুরি ঠিক হবে না। তুমি যদি দাদার সম্মান আর অর্ডার এই দুটোই বাঁচাতে চাও, তাহলে তোমার সবকিছু ভুলে এখানে আসতে হবে। কিন্তু কি করে? ছোট মামাকে পরিষ্কার বলে দিয়েছেন আমি যেন ওখানে না যাই, আর ওনারা কেউই এটা একদম পছন্দ করবেন না। আমি আমি কি করে যাব ওখানে? ফুল, তুমি সেটা নিয়ে চিন্তা করো না। আমার কাছে একটা আইডিয়া আছে। আমি জানি যে সবার চোখ এড়িয়ে কিভাবে তোমাকে এই বাড়ির ভিতরে আনতে হবে। কেউ আসার আগে তুমি তাড়াতাড়ি ভিতরে যাও, যাতে তোমাকে কেউ দেখতে না পায়। তুমি তাড়াতাড়ি কাজের ঘরে চলে যাও, ওখানে গিয়ে তুমি ডিজাইন শুরু করে দাও, আর কাজ শেষ হলেই তুমি আমাকে মেসেজ করে দিও। আমি তোমায় লুকিয়ে বাইরে বের করে দেবো। হবে না আমার দ্বারা। কি হচ্ছে এখানে? কোথায় নিয়ে যাচ্ছ ওকে? কে তুই? এই মেয়ে, তুই কে রে? আর এদিকে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, তাও আবার এত রাতে? আমি কিছু জিজ্ঞেস করছি তোকে। এই ঘুমটা কেন দিয়েছিস? সরা এটাকে। শুনতে পাসনি আমি কি বললাম? ঘুমটা সরা। কি করছিস তুই? ঘুমটা কেন সরাতে দিচ্ছিস না আমাকে? সরা, আমি দেখবো। কি হয়েছে সরোজ? তুমি দেখো না এই মেয়েটা কেমন করে বাড়ির ভেতরে চলে আসছে। আমি জানতে চাইছিলাম এই মেয়েটা কে, আর এখানে কি করছে? ওর হাতের এই জিনিসগুলো কি? আরে এই জিনিসপত্রগুলো তো অর্ডার আমি দিয়েছিলাম। তুমি ওকে যেতে দাও, যাতে ও জিনিসগুলো রেখে আসতে পারে। তুমি কোথায় যাচ্ছ? ওই মা, আমি দেখতে যাচ্ছিলাম যে ওনার কোনো কিছুর প্রয়োজন
বাড়িতে আসা কাজের লোকের খেয়াল রাখা ছাড়া তোমার কাছে আর কোনো কাজ নেই, তাই না বৌমা? হ্যাঁ, ওই মনে পড়েছে, আমায় নয়নার কাছে যেতে হবে। ওকে ঘুম পাড়ানোটাও সত্যি অনেক বড় একটা কাজ। হে উপরওয়ালা, ফুলকে সাহায্য করো। এই ডিজাইনগুলো তো ওনাদের কখনোই পছন্দ হতো না। এগুলো যদি একবার ওনারা দেখে ফেলতেন তাহলে শোভনবাবুর সম্মানটাও যেত আর এই অর্ডারটাও হাত থেকে চলে যেত। আমাকে সবকিছু নতুন করে বানাতে হবে।